পেজ দেখা যায়? না, বইয়ের পেজ দেখা যায়। হ্যাঁ, বইয়ের পেজটা দেখা যাইতেছে। হ্যাঁ। আচ্ছা দেখো, আমাদের উপপাদ্য 27, এটা আমরা এখন প্রমাণ করব। তো প্রশ্নটা আগে পড়ি। প্রশ্নটা হচ্ছে, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, এই বহিঃস্পর্শ করলে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, এদের কেন্দ্রদ্বয়, তাহলে এখানে বৃত্ত কয়টা আছে? কয়টা বৃত্তের কথা বলছে? দুইটা। দুইটা। তাহলে দুইটা বৃত্তের কেন্দ্র কয়টা হবে? দুইটা। তাই দুইটা। বলছে যদি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় ও স্পর্শ বিন্দু, তাহলে মোট কয়টা বিন্দুর কথা বলা হয়েছে বলো তো? কেন্দ্রদ্বয় ও স্পর্শবিন্দু দুইটা। না, কেন্দ্র তিনটা। দুইটা এবং তিনটা স্পর্শ, তিনটা। তাহলে তিনটা। তিনটা তিনটা। বিন্দু সমরেখ। গতকালকে সমরেখ কি বলছি না? হুম। সমরেখ হচ্ছে কি, যে একই মানে এক। রেখার উপর অবস্থিত। এই যে হ্যাঁ। তিনটা পয়েন্ট আমি আঁকলাম, এই তিনটা যদি তোমার এই পয়েন্ট এই রেখার উপরে থাকে তাহলে তাদেরকে আমি সমরেখ বলবো। তাহলে তোমার এখানে প্রশ্নে যেটা বলছে যে তোমার কাছে দুইটা বৃত্ত আছে, এই যে দুইটা বৃত্ত, ঠিক আছে? এখন এই যে দুইটা বৃত্ত, এখন এই দুইটা বৃত্ত কি পরস্পরকে কোনো স্পর্শ করছে? না। না। এখন স্পর্শ করছে কিরকম? যে সে বহিঃস্পর্শ করছে। কি স্পর্শ? বহিঃস্পর্শ। বহিঃস্পর্শ। তাহলে আমাদের দেখতে হবে বহিঃস্পর্শ কিভাবে করে। এখানে কয়টা বৃত্ত আঁকা হয়েছে? দুইটা। এখানেও কিন্তু স্পর্শ করছে। এখন তুমি বলো এটা কি বহিঃস্পর্শ? না, কেন বহিঃস্পর্শ না? কারণ এটা বাহিরে, বৃত্তের ভিতরে, বাহিরে না। তাহলে এই স্পর্শটার নাম কি? এটা কেন্দ্র এই স্পর্শ। না মানে এটাকে বলা হয় অন্তঃস্পর্শ। কি স্পর্শ? কি স্পর্শ শুনি নাই। অন্তঃস্পর্শ। আচ্ছা, হ্যাঁ, অন্তঃস্পর্শ। এটার কেন্দ্র হচ্ছে C1, এটার কেন্দ্র হচ্ছে C2, আর এটা সাপোজ হচ্ছে একটা বিন্দু আমি ধরলাম হচ্ছে পি। আর এখানে দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে বাহিরে, হ্যাঁ, বাহির থেকে স্পর্শ করছে, এটা হচ্ছে তাদের স্পর্শ বিন্দু। এটা হচ্ছে প্রথম বৃত্তের কেন্দ্র, সাপোজ এটা হচ্ছে এ। এটা হচ্ছে দ্বিতীয় বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে সাপোজ বি। আর তারা যে বিন্দুতে স্পর্শ করছে সেটা সাপোজ হচ্ছে ও। তাহলে আমাদের প্রশ্ন অনুসারে এই চিত্রটা সঠিক নাকি এই চিত্রটা সঠিক বলো? এ ও বিটা মানে এ বিটা এটা সঠিক। সঠিক নাকি দ্বিতীয়টা সঠিক? দ্বিতীয়টা। দ্বিতীয়টা, কারণ এখানে বহিঃস্পর্শ করছে এবং হুম। এখানে তিনটা বিন্দু আছে, একটা হচ্ছে এ বিন্দু, একটা হচ্ছে বি বিন্দু, যেখানে এ আর বি এটা হচ্ছে পি কেন্দ্র। বিন্দু। আর যেখানে কেন্দ্র। স্পর্শ করে সেটা হচ্ছে ও। এখন আমাদের প্রমাণ করতে হবে এই তিনটা বিন্দু সমরেখা। তুমি বলো আমার অঙ্কন অনুসারে তিনটা বিন্দু কি এবি রেখার উপর অবস্থান করতেছে না? হুম। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের এখন প্রমাণ করতে হবে যে এই তিনটা বিন্দু সমরেখ। তাহলে সমরেখ জিনিসটা তো আমরা বুঝতে পারছি, তাই না? জি। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সমরেখ তো আমি দেখতেছি, কিন্তু কখন সমরেখ হয়েছে এটা আমি প্রমাণ করতে পারবো। তো এটার জন্য আমাদের একটা তথ্য মাথায় রাখতে হবে। তথ্যটা আগে তোমার সাথে আমি শেয়ার করি। তথ্যটা হচ্ছে যে এখানে আমাদের প্রমাণ করতে হবে যে তিনটা বিন্দুর কথা আমরা বলতেছি, যে এ, তারপর হচ্ছে ও, তারপর হচ্ছে বি, এই তিনটা বিন্দু দিয়ে যে কোণটা তৈরি হইতেছে সেই কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। আমি কি বললাম? যে আমাদের এই যে তিনটা তিনটা বিন্দু দিয়ে যে। কোণ তৈরি হয়েছে সেই কোণের নাম হচ্ছে কি? হ্যাঁ। কোণ এ ও বি। 180 ডিগ্রি। এ ও বি। তাহলে কোণটা হচ্ছে কোণ এ ও বি সমান সমান 180 ডিগ্রি। এ ও বি। এই কোণের মান কত? 180 ডিগ্রি। যদি আমরা প্রমাণ করতে পারি তাইলে এটা হচ্ছে সমরেখ হবে। কেন আসলে 180 ডিগ্রি হলে সমরেখ হবে? কারণ হচ্ছে দেখো, তারা যেহেতু একই রেখার উপর অবস্থিত, তাহলে আমাদের এই এ থেকে ও পর্যন্ত আর বি থেকে ও পর্যন্ত টোটাল কোণটা যোগ করলে তো অবশ্যই 180 হবে, তাই না? এর বেশি কি হইতে পারে বা এর কম হবে? না। না।
এই জন্য আমরা যদি কোনোভাবে প্রমাণ করতে পারি এ ও বি কোণটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারবো এ ও বি হচ্ছে সমরেখ। তেমনি ভাবে ধরো আমি যদি তোমাকে বলি যে এটা একটা রেখা, এখানে হচ্ছে সাপোজ হচ্ছে এম, এখানে হচ্ছে সাপোজ এক্স, আর এখানে হচ্ছে ওয়াই। তা আমি বললাম যে এক্স এম ওয়াই হচ্ছে সমরেখ। তাহলে তুমি বলো তো তুমি কখন প্রমাণ করতে পারবা যে এক্স এম ওয়াই সমরেখ? যখন তুমি প্রমাণ করতে পারবা এক্স এম ওয়াই কোণ সমান কত, 180 ডিগ্রি। 180 ডিগ্রি। কথা কি বুঝছি? তার মানে আমি যদি কোনো জি। তিনটা পয়েন্টকে সমরেখ বলতে চাই, তাহলে আমাকে প্রমাণ করতে হবে ওই তিনটা পয়েন্ট দ্বারা যে কোণ তৈরি হয়েছে সেই কোণের মান কত, 180 ডিগ্রি। বা আমরা 180 ডিগ্রি। জানি 180 ডিগ্রিকে আরো অন্য নামে ডাকা যায়, সেটার নাম হচ্ছে সরল কোণ। কি কোণ? সরল কোণ। সরল সরল কোণ। কোণ বা দুই সমকোণ, বা দুই হ্যাঁ। সমকোণ যে কোনো একটা বললেই সমকোণ। হবে। 180 বললেও হবে, এক সরল কোণ বললেও হবে, বা দুই সমকোণ বললেও হবে। তাহলে এতটুকু তো বুঝছি। হ্যালো, জি। এখন আসো আমাদের প্রমাণে। দেখো, তো আমরা তো জানি যে আমাদের প্রমাণের জন্য সবসময় অঙ্কন প্রয়োজন হয়। তাহলে এখানে দেখো এই যে এতটুকু হচ্ছে আমাদের প্রশ্নের কথাটাকে আমরা ব্যাখ্যা করছি। যে মনে করি এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, সরি স্পর্শ করে, এবং কি স্পর্শ করে, বহিঃস্পর্শ। প্রমাণ করতে হবে এ ও বি বিন্দু তিনটি সমরেখ। এবার আমাদের অঙ্কন। অঙ্কনে বলছে যেহেতু বৃত্তদ্বয় পরস্পরকে ওই ও বিন্দুতে স্পর্শ করেছে, সুতরাং ও বিন্দুতে এদের একটি সাধারণ স্পর্শক আছে। এই যে ও বিন্দুগামী একটাই কেবল রেখা আঁকা যাবে। আমরা যদি এটা দেখাই, এই যে এখানে, এই যে আমাদের এখানে ও বিন্দু আছে, তো ও বিন্দু দিয়ে আমরা রেখা কয়টা আঁকতে পারবো বলো? একটাই না? জি। এটাকে আমরা বলতেছি সাধারণ স্পর্শক। এই যে দেখো, এই যে ও বিন্দুতে একটি সাধারণ স্পর্শক পি ও কিউ অঙ্কন করি, এবং ও এ এবং অভিযোগ করি। তার মানে আমরা কিন্তু শুরুতে শুরুতে আমাদের চিত্র হচ্ছে এতটুকু। এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি। এবার অঙ্কনে আমরা আইসা কি করলাম, অঙ্কনে আইসা আমরা কি করলাম, ও বিন্দুতে যেহেতু স্পর্শ করছে, তাই আমরা এখানে একটা সাধারণ স্পর্শক আঁকছি। এবার অঙ্কনে আরো কাজ বাকি আছে, যে এ ও আর ও বি যোগ করছি। তার মানে এই যোগ করার অংশটা কিন্তু আমরা অঙ্কনের পরে পাইছি, এর আগে পাই নাই। ঠিক আছে? হুম। আর সাধারণ যে স্পর্শক সেটার একটা নাম দেওয়া হয়েছে পি ও কিউ। বুঝতে পারছি? জি। আচ্ছা, এখন আসো প্রমাণে। প্রমাণ একেবারে ইজি। দেখো, এই যে প্রমাণ দেখছে এ কেন্দ্র বিশিষ্ট ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং পি ও কিউ স্পর্শক। তাহলে এখানে কি বলতেছে দেখো, যে এ কেন্দ্রগামী যে বৃত্তটা আছে এই বৃত্তে এও হচ্ছে ব্যাসার্ধ না? হুম। হ্যালো, এও কে আমরা কি বলবো, ব্যাসার্ধ বলবো না? জি। আর পিও কি হচ্ছে কি, স্পর্শক। তাহলে ব্যাসার্ধ স্পর্শক। স্পর্শকের উপর কি হয়, লম্ব হয়। ব্যাসার্ধ লম্ব। এবং স্পর্শক পরস্পর কি হয়, লম্ব হয়। তাহলে লম্ব। ব্যাসার্ধ আর স্পর্শক যদি লম্ব হয়, তাহলে আমরা বলতে পারি পি ও এ সমান সমান কত সমকোণ, পি। হ্যাঁ, এক সমকোণ। এক সমকোণ। একইভাবে পি ও বি সমান কি লিখতে পারি, এক সমকোণ লিখতে পারি না? এক সমকোণ, হ্যাঁ। আচ্ছা, এখন এই পি ও এ এবং পি ও বি এই দুটাকে যদি আমরা যোগ করি, মানে আমরা যদি এখানে লিখি যে পি ও এ, এটা সমান আমরা লিখতে পারি এক সমকোণ। আবার লিখতে পারি পি ও বি, এটা সমান হচ্ছে এক সমকোণ। জি। তাহলে এটা ধরো 1 নং, আর এটা হচ্ছে 2 নং। এবার আমরা যদি 1 আর 2 কে যোগ করি, তাহলে আমরা কি পাই, 1 + 2। তাহলে আমরা পাই হচ্ছে পি ও এ কোণ পি ও এ প্লাস কোণ প্লাস পি ও বি পি ও সমান বি সমান সমান দুই সমান সমকোণ। দুই সমকোণ। একসাথে দুই লিখে সমকোণ। দিলাম, দুই সমকোণ। হুম। আচ্ছা, এখন দেখো তো পি ও এ আর পি ও বি একটু ভালো করে খেয়াল করো। এই দেখো পি ও এ হচ্ছে কি এতটুকু না? হুম। হ্যাঁ, জি।
আর পি ও বি কতটুকু? পি ও বি হচ্ছে যেটুকু না, দেখতেছো? হ্যাঁ পি ও এ হচ্ছে এই সাইড আর পি ও বি হচ্ছে এই সাইড। এখন দুইটা যোগ করলে আমরা কি পাবো? পি ও বি পাবো না? সরি, এ ও বি পাবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেহেতু এই কোণটা আর এই কোণটা আমরা যোগ করছি, তাহলে টোটালটা যোগ করলে আমরা আসলে কি পাবো? এ ও বি। এই পুরোটা পাবো না? হুম। এটাই আমরা লিখতে পারি না বাম পাশে, এই যে পি এ ও বি। তাহলে এ ও বি হ্যাঁ, সমান সমান আমরা কি পাইলাম? দুই সমকোণ। আচ্ছা, দুই দুই সমকোণ সমকোণ। মানে কি? দুই সমকোণ মানেই হচ্ছে 180 ডিগ্রি বা এক সরল কোণ। 180 ডিগ্রি। 180 ডিগ্রি বা হচ্ছে কি এক সরল কোণ, এক হুম, সরল সরল কোণ। কোণ। তাহলে আমরা তো প্রমাণের শুরুতেই টার্গেট নিয়েছি যে আমরা কখন প্রমাণ করতে পারবো যে এ ও বি হচ্ছে সমরেখ। এ ও বি বিন্দু তিনটি সমরেখ কখন? যখন তাদেরকে যোগ, তাদের দ্বারা যে কোণ তৈরি হবে সেই কোণের মান হবে দুই সমকোণ বা 180 ডিগ্রি বা এক সরল কোণ। তাহলে তিনটা জিনিসই তো প্রমাণ হয়েছে, তুমি যে কোনো একটা লিখলেই হবে। তাহলে আমরা আমরা কি এখন লিখতে পারি না যে সুতরাং এ ও বি সমরেখ প্রমাণিত? জি। তাহলে এই যে দেখো, একেবারে ছোট্ট এবং সহজ একটা জিনিস, এটা পরীক্ষা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, পরীক্ষা আসে। তাহলে এই প্রমাণটার আসলে টার্নিং পয়েন্ট আসলে কোনটা জানো? টার্নিং পয়েন্ট হচ্ছে যে জানে না যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর হচ্ছে স্পর্শক লম্ব হয়। এই যে জাস্ট এই লাইনটা হচ্ছে এই প্রমাণের টার্নিং পয়েন্ট। এই লাইনটা ব্যবহার করেই তুমি আসলে এই যে নিচে এই কথাটা লিখছো যে পি ও কে এ সমান এক সমকোণ, পি ও বি সমান এক সমকোণ। তাহলে তোমাকে এই লাইনটা জানা থাকতে হবে যে স্পর্শক আর হচ্ছে ব্যাসার্ধ পরস্পর কি হবে? লম্ব হবে। এই তথ্য কিন্তু আমরা এর আগের উপপাদ্য প্রমাণ ব্যবহার করছি, ওই যে বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকদ্বয় সমান, এই যে এটা তো হচ্ছে আমরা হুম। ব্যবহার করছি। এই যে এখানে দেখো, জি। এখানে এই কথাটা লেখা আছে যে যেহেতু পি এ স্পর্শক এবং ও বিন্দুগামী ব্যাসার্ধ, তাই তারা পরস্পর কি এই যে লম্ব, দেখছো? লম্ব। তাহলে এই তথ্যটাই হচ্ছে আমাদের এই প্রমাণের টার্নিং পয়েন্ট, এটা মাথায় রাখতে হবে। এখন তুমি বলো, তুমি কি এটা বুঝছো কিনা, আর কোনো কিছু ভেঙে বুঝাইতে হবে কিনা? না, এটা বুঝছি। এখন আসো, আমাদের এই যে উপপাদ্য মানে প্রমাণ শেষ, বইয়ের যেগুলো আছে এগুলা প্রমাণ শেষ। এখন আমরা আর দুইটা গুরুত্বপূর্ণ তথ্য পড়বো, যেগুলো আমাদের এমসিকিউ তে অবশ্যই অবশ্যই থাকবে। এই যে অনুসিদ্ধান্ত 11 আর হচ্ছে অনুসিদ্ধান্ত 12। তো আগে আমি তোমাকে পড়া শোনাই। দেখো লিখছে, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধের যোগফলের সমান। কি লিখছে? কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধের যোগফলের সমান। ব্যাসার্ধের এই যে, যোগফলের সমান। হ্যাঁ মানে ওনারা সমষ্টি লিখছে, বিষয়টা হচ্ছে এরকম, একেবারে ইজি জিনিস। এই দুইটা বৃত্ত পরস্পরকে কি করছে? বহিঃস্পর্শ করছে না? হুম। হ্যালো? জি। আচ্ছা, এখন এখানে ধরো বহিঃস্পর্শ করছে হচ্ছে ও বিন্দুতে। এখন এ ও বি, হ্যাঁ। আচ্ছা, এ ও বি রেখাটার দৈর্ঘ্য আমাদের জানতে দিচ্ছে, বলছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি? কেন্দ্রদ্বয়ের কেন্দ্রদ্বয়ের দূরত্ব। দূরত্ব। এখন তুমি বলো তো, এটার জন্য কি আমাদের পণ্ডিত হইতে হবে? আমরা দেখতেই পাইতেছি যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে এই ব্যাসার্ধের যোগফল, এই ব্যাসার্ধের সাথে ধরো এটার ব্যাসার্ধ আর 1 আর এটার ব্যাসার্ধ হচ্ছে আর 2। তাহলে এটার ব্যাসার্ধ আর 1 আচ্ছা। আর ওইটার ব্যাসার্ধ আর 2, এই দুটো যোগ করলে আমরা কি এ ও বি এর দূরত্ব পাবো না? হ্যাঁ। আচ্ছা, এটাই ওনারা বলছে। আরেকটা তথ্য দিচ্ছে অনুসিদ্ধান্ত হচ্ছে এটা কত? 12তে। 12তে বলছে যদি তারা আরো। অন্ত স্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধের বিয়োগ ফলের সমান। তাহলে এটা কি রকম? ভিতরে ঢুকে যাবে হয়তো ভিতরে। হ্যাঁ। এই ধরো এটার কেন্দ্র হচ্ছে এটা, এটা সাপোজ হচ্ছে এক্স, আর এটার কেন্দ্র হচ্ছে সাপোজ এখানে এটা হচ্ছে ওয়াই। এখন এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব মানে দৈর্ঘ্য, এই যে এতটুকু আমার জানতে চাইছে। তাহলে আমি এটা আগে যোগ করি, যে এটা, এটা কিন্তু কেন্দ্র। এই বড়টা হচ্ছে আমাদের প্রথম বৃত্ত, বড়টার ব্যাসার্ধ আর 1 আর ছোটটার ব্যাসার্ধ হচ্ছে আর 2, যেহেতুটুকু হচ্ছে আমাদের আর 2। তাহলে আর 1 আসলে কোথা থেকে কোন পর্যন্ত? আর 1 হচ্ছে এখান থেকে একেবারে এই পর্যন্ত, ঠিক আছে?
এই যে হুম। এতটুকু হচ্ছে R1। আর R2 হচ্ছে যে এই যে এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে? জি। R1 R2 বুঝছো কতটুকু R1 আর কতটুকু R2? হ্যাঁ। এই যে এতটুকু হচ্ছে R2। এখন আমি যদি তোমাকে বলি যে এই বৃত্ত দুইটার কেন্দ্রদের দূরত্ব কত, তাহলে তুমি কি বলবো বলো? R1 মাইনাস R2। হ্যাঁ, কেন্দ্রদ্বয়ের দূরত্ব R1 সমান মাইনাস হচ্ছে R2। R1 - R2। এটাই স্যার বলছে কেন? কারণ আমি জানি যে এই যে ওয়াই পর্যন্ত, এই যে এখান থেকে ওয়াই পর্যন্ত হচ্ছে প্রথম বৃত্তটার দূরত্ব, এটার নাম মান হচ্ছে R1। হুম। আর এখান থেকে এক্স পর্যন্ত হচ্ছে দ্বিতীয় বৃত্তটার দূরত্ব। তাহলে আমাকে তো স্যার জানতে চাইছে এক্স ওয়াই কত। তাহলে আমি এতটুকু কিভাবে বের করবো? এখান থেকে এই পর্যন্ত থেকে এখান থেকে এই পর্যন্ত বিয়োগ করবো। তাহলে বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করি। ধরো এই ওয়াই থেকে এই যে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে ধরো 20 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 20 বিশ সেন্টিমিটার। সেন্টিমিটার আর এক্স থেকে এই যে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে সাপোজ হচ্ছে তোমার 8 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। আর আমি যদি 8 তোমাকে বলি যে সেন্টিমিটার। এক্স ওয়াই কত, মানে এক্স ওয়াই এর দূরত্ব কত, তখন তুমি 12। বলবা কি? তুমি বলবা যে 20, 12। এখান থেকে আপনি 8 বিয়োগ করেন, কত হবে? 12। 8। 12। বুঝতে পারছি? আচ্ছা, আর জি। যদি আমি এটার ক্ষেত্রে বলতাম, যেমন এখানে হচ্ছে এ থেকে ও পর্যন্ত মানে R1 এর মান হচ্ছে ধরো 5 সেন্টিমিটার, আর এখানে এটা এটা হচ্ছে ধরো হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের এ বি এর দূরত্ব তাহলে কত হবে হবে? হচ্ছে 5 + 2 = 7। 7। বুঝতে পারছি দুটা তথ্য, এই দুটা কিন্তু এমসিকিউ তে আসে এবং কতে আসে। এখন তোমাকে একটা আমি আর তোমাকে একটা এমসিকিউ দেই। ধরো আমি প্রশ্ন লিখলাম যে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 12 সেন্টিমিটার। একটি বৃত্তের ব্যাস একটি বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে অপর বৃত্তের ব্যাস কত? এটা হচ্ছে আমার প্রশ্ন। তুমি দেখে এটার উত্তর দাও তো। আহ, দুটি বৃত্তের বহিঃস্পর্শ কেন্দ্রদ্বয়ের দূরত্ব 12 হলে হুম। একটি বৃত্তের মানে 6, না 14, 2। অপর বৃত্তের ব্যাস 2। হ্যাঁ। না, আমি কিন্তু বেশ। এখানে ব্যাস দিচ্ছি, ব্যাস। হ্যাঁ, বেশ। আচ্ছা, আমি তোমাকে এটা একটু করতে সাহায্য তাহলে করি। 4। দেখো দেখো আগে বুঝানো তো, কেন্দ্রদ্বয়ের দূরত্ব 12, এটা কি বহিঃস্পর্শ না অন্তঃস্পর্শ? বহিস্থ। বহিঃস্পর্শ। তার মানে যোগ যোগ করতে হবে। তাহলে আমরা লিখবো হচ্ছে হ্যাঁ। প্রথমটার যে ব্যাসার্ধ, প্রথমটার ব্যাসার্ধ এটার নাম দিলাম R1। R1 এর মান কত? R1। এখানে ব্যাস 12। দিয়েছে 14, তাহলে ব্যাসার্ধ কত হবে? 7 সেন্টিমিটার। 7। আল্লাহ, হ্যাঁ। আর দ্বিতীয়টার ব্যাসার্ধকে আমি ধরে নিলাম হচ্ছে R2। ঠিক আছে? এবং এটা আমাকে জানতে জি। হবে। এখন আসো, তা আমরা জানি যদি তারা বহিঃস্পর্শ করে তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব যে মান 7 দিয়ে দিছে, 12 দিছে, এই কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে তাদের ব্যাসার্ধের যোগফল। 5 হবে হয়তো। তাহলে আমি 12 ইজুকাল কি R1 + R2 লিখতে পারি না? হ্যাঁ। এবার এখানে 12 লিখো, এখানে হচ্ছে 7 লিখো, এখানে হচ্ছে 7 R2 লিখো। প্লাস তাহলে R2। R2 এর মান কত আসতেছে? 5। ফাইভ 5। সেন্টিমিটার এখন আমি কি অপর বৃত্তের ব্যাসার্ধ চাইছি না ব্যাস চাইছি? বেশ। ব্যাস। মানে তাহলে 10। তাইলে আমাকে খেয়াল রাখতে হবে স্যার প্রশ্নে ব্যাস দিছে না ব্যাসার্ধ দিছে, আবার স্যার কি ব্যাস চাইছে না ব্যাসার্ধ চাইছে। তাহলে ব্যাস হচ্ছে 10 সেন্টিমিটার। কথা বুঝছো? 10 সেন্টিমিটার। হ্যাঁ। তাহলে আমরা যদি আরেকটা প্রশ্ন করি, যেমন যে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে,
প্রথম বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 3 সেন্টিমিটার হলে অপর বৃত্তের ক্ষেত্রফল কত? ঠিক আছে। এখন ক্ষেত্রফল। হ্যাঁ, এখন আসো আমরা আগে করি। তা আমরা লিখবো যে প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত, বলো। প্রথম বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে R1 = 5, এটা লিখবো আগে। আর দ্বিতীয় বৃত্তের হুম, ব্যাসার্ধ, এটা হচ্ছে R2। এটা দেওয়া R2। এটা আমরা বের করব। আমি যেভাবে করি সবসময় এভাবে লিখবা। এখন আসো, আমাদের অন্তঃস্পর্শ নাকি বহিঃস্পর্শ? অন্তঃস্পর্শ। তাহলে অন্তঃস্পর্শের অন্তঃস্পর্শ। ক্ষেত্রে, অন্তঃস্পর্শের ক্ষেত্রে যে দূরত্ব দেওয়া থাকবে, কেন্দ্রদ্বয়ের যে দূরত্ব দেওয়া থাকবে, সেটা কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? 3, তাই না? 3। জি। হ্যাঁ, 3। তাহলে থ্রি ইজুকাল হচ্ছে R1 - R2, R2। তাই তো? আচ্ছা, আমরা এখানে ধরে জি। নিলাম যে প্রথমটা বড়, প্রথম বৃত্তটা বড়, তাই R1 - R2 লিখছি। হ্যাঁ, আচ্ছা। এখন হুম। আমরা এখান থেকে মান বসাবো। তাহলে মান বসাবো, এই হচ্ছে 3, R1 হচ্ছে 5, মাইনাস হচ্ছে R2। তাহলে R2 কে এই পাশে নিয়ে আসো, 3 কে এই পাশে নাও, তাহলে কত আসে? 2 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? বুঝছো? 2 সেন্টিমিটার, বুঝছো? হ্যাঁ। এখন আমাদের তো দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ জানতে চাই না, ব্যাসও জানতে চাই না। জানতে চাইছি কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফল। এখন বলো, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। পাই। আর পাই। স্কোয়ার, তাহলে হ্যাঁ, তুমি পাই আর হচ্ছে স্কয়ার। পায়ের জায়গায় পাই রাইখা দাও, আর আর এর জায়গায় 2 স্কোয়ার লিখো। তাহলে হচ্ছে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 4 এর সাথে পাই, এই হচ্ছে বর্গ সেমি। তুমি এটার মান লিখতে পারো, নাও লিখতে পারো, আমি রাইখা দিলাম। তাহলে কি মান। প্রশ্ন বুঝছো? আচ্ছা। মান বসাইলেও হবে, জি। না বসাইলেও হবে। তাহলে কি এই ধরনের প্রশ্ন পারা যাবে পরীক্ষা আসলে? হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের যেহেতু এখানে এই উপপাদ্য রিলেটেড কথাবার্তা শেষ, হ্যাঁ, তো তোমাকে একটু ওই যে ত্রিভুজে সর্বসম হয় 4টা ক্ষেত্রে, এটা একটু এখানে একটু আলোচনা করি। হ্যাঁ, ত্রিভুজ 4 ক্ষেত্রে, কয় ক্ষেত্রে? 4 চার ক্ষেত্রে ক্ষেত্রে। সর্বসম হয়। সর্বসম হয়। একটা হচ্ছে, আমরা যেটা করছি সেটা আগে বলি, দুটি সমকোণী ত্রিভুজের কি, দুটি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজের প্রতিভুজ এবং একটি, দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটি বাহু সমান হতে হবে। এটা হচ্ছে 1 নম্বর তথ্য। 4টা ক্ষেত্রে ত্রিভুজ সর্বসম হওয়ার ক্ষেত্রে প্রথম তথ্য কি? দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটি একটি করে সমান হইতে হবে। আমরা জানি বাহু কয়টা থাকে? 3টা না? 3টার মধ্যে অতিভুজ তো গেলই গা, অতিভুজ অতিভুজের সমান হইতে হবে। আর অন্য যে 2টা বাহু থাকে তাদের মধ্যে একটা অন্য একটা ত্রিভুজের একটা বাহুর সমান হইতে হবে। আচ্ছা, এবার আসো 2। জি। এটা কিন্তু আমরা ব্যবহার করে প্রমাণ করছি অলরেডি। এবার বাকি যেগুলো তুমি হুম। জানো না বা আগে শুনছো মনে নাই, সেটা দেখো। 2 নম্বর হচ্ছে যে দুটি ত্রিভুজের, দুটি ত্রিভুজের 3টি বাহু কি, 3টি বাহু পরস্পর দুটি সমান ত্রিভুজের হলে, 3টি বাহু সমান হলে। তার মানে তোমার যখন 2টা ত্রিভুজ থাকবে, প্রথম ত্রিভুজের 3টা বাহু অপর ত্রিভুজের 3টা বাহুর যদি সমান হয়, তাহলে ত্রিভুজ 2টা সর্বসম হবে।
ঠিক আছে। হুম, এবার আসো জি। 3 নাম্বারে। 3 নাম্বার হচ্ছে দুটি ত্রিভুজের, ত্রিভুজ কিন্তু সবসময় দুইটার ভিতরেই তুলনা হবে। দুটি ত্রিভুজের দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হলে। তার মানে দুইটা ত্রিভুজের মধ্যে যদি দুইটা বাহু অপর ত্রিভুজের দুইটা বাহু সমান হয়, এবং ওই দুইটা বাহু রিলেটেড যে কোণ থাকবে, কোণ তৈরি হবে, সেই কোণ যদি অপর ত্রিভুজের যে দুইটা বাহু সমান হবে সেই দুইটার মধ্যবর্তী কোণের সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। এবার হচ্ছে লাস্ট, তুমি জাস্ট নামগুলা শোনো, হ্যাঁ, আমরা এগুলো যখন প্র্যাকটিক্যালি আমাদের লাগবে তখন তুমি আরো ভালো বুঝবা। এখন আসো 4 নাম্বার হচ্ছে দুটি ত্রিভুজের দুটি কোণ এবং একটি বাহু সমান হলে। তার মানে এই দুইটা ত্রিভুজের মধ্যে যদি প্রথমটার দুইটা কোণ অপর ত্রিভুজের দুইটা কোণের সমান হয়, এবং প্রথমটার একটা বাহু অপরটার একটা বাহুর সমান হয়, তখন ত্রিভুজ দুইটা সর্বসম হয়। এই হচ্ছে 4 ক্ষেত্রে ত্রিভুজ সর্বসম হয়, যার মধ্যে আমরা প্রথমটাকে ব্যবহার করা শিখছি। আর হুম। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটা, আমি তোমাকে স্টার দিয়ে দেই, এইটা। ঠিক আছে, এটা হচ্ছে জি। সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এবং আমি তোমাকে একটু এটা দেখায় নিয়ে আসি যে এটা কোথায় ব্যবহার হয়েছে। আসো, এটার নামটা কি একটু বলো তুমি, এই তথ্যটা কি, যে দুটি ত্রিভুজের দুইটি দুটি বাহু। ত্রিভুজের দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হলে। হ্যাঁ, এবার আসো এটা ব্যবহার করে আমরা উপপাদ্য প্রমাণ করছি কোথায় সেটা একটু দেখে আসি। এই যে দেখো, একেবারে বৃত্ত সংক্রান্ত প্রথম উপপাদ্যটা কত নম্বর? 17। 17 নম্বর। একটু খেয়াল করো, যে কি প্রমাণ করতে বলছে সেটা আমাদের জানার দরকার নাই। আমরা এখানে দুইটা ত্রিভুজ নিছি, একটা হচ্ছে ত্রিভুজ ও এ এম, দেখছো? জি। আরেকটা হচ্ছে ত্রিভুজ ও বি এম। তো তুমি এবার একটু চিত্রে দেখো, এই যে চিত্রে ও এ এম দেখা যায়, হুম। আর ও বি এম দেখা যায়। জি। আচ্ছা, এখন এখানে আমরা কোন তথ্য ব্যবহার করবো এই দুইটা ত্রিভুজ সর্বসমের জন্য? যে, ও সরি, এখানে হচ্ছে না, এখানে যে বাহু বাহু মানে তিনটা বাহু সমান, এটা ব্যবহার করছে। কোনটা? হুম। তিনটা বাহু সমান তিনটে মানে বাহু হচ্ছে, সমান। হ্যাঁ, তাহলে এখানে ব্যবহার করছে আসলে এই যে এইটা, এই যে এটা হ্যাঁ। 2 নাম্বার তথ্য, ঠিক আছে। 2 নাম্বারটা। আর আমি যেটা বলছি এটা কিন্তু পরীক্ষায় বেশি ব্যবহার আমাদের লাগে, এটা সবসময় মনে রাখবা। আর এটা খুব কম লাগে, যেমন এই যে জায়গায় একটা পাওয়া গেছে। আচ্ছা, এটা একটু বলি, তাহলে এটা আমরা কিভাবে প্রমাণ করব? তিনটা বাহু সমান, হ্যাঁ, তাহলে একটু দেখো, আমাদের ত্রিভুজ হচ্ছে এ ও এম বা ও এ এম। ত্রিভুজ ও এ এম, এখানে তিনটা বাহু কি কি, আগে নাম বলো আমাকে। একটা হচ্ছে ও এ, ও এ। একটা আর হচ্ছে একটা এ হচ্ছে এম, ও এম। এ এম। আরেকটা হচ্ছে ও এম, আর তাই একটা না? ও এম। হ্যাঁ। জি। আচ্ছা, এবার আমাকে ত্রিভুজ ও বি এম এর তিনটা বাহুর নাম বলো। ও বি। তারপর এম এর, হচ্ছে ও বি, ও হ্যাঁ, বি। তারপরে হচ্ছে বি এম। বি এম, তারপর হচ্ছে ও এম। ও এম, ঠিক তো? হ্যাঁ। আচ্ছা, এখন তুমি আমাকে বলো যে এই ত্রিভুজের তিনটা বাহু আমি জানি, আবার এই ত্রিভুজেরও তিনটা বাহু আমি জানি। এখন জাস্ট আমি দেখাবো যে এই ত্রিভুজের তিনটা বাহু এই ত্রিভুজের তিনটা বাহুর সমান।
এখন দেখো, প্রথমে আমি ও এ নিলাম, তাকে নিলাম, এই যে ও কে নিলাম। এখন তুমি বলো তো, এখান থেকে যদি ও এ নেই, এই ও এ বাহুর মতো ওই ত্রিভুজের কোন বাহুটা সমান হবে? ও এম, না ওবি। এম বি, না ও বি? ওবি। ও বি। কারণ ও এ আর ও বি সমান না লিখে যদি ধরো তুমি ও এর সাথে ই নাও, ও এম নাও, তাহলে কি হবে? মানে সমান কি হবে? এটা কোনো না। যুক্তি দেখাইতে পারবা? পারবা না। তাহলে না। তোমাকে ও এর সাথে ও বি নিতে হবে, এবং কারণ হিসেবে কি লিখতে হবে বলো তো? এই যে দেখো, ও এর সাথে কি লেখা হয়েছে? ও বি লেখা হয়েছে। কারণ তারা জি। উভয়ই একই বৃত্তের কি ব্যাসার্ধ। ব্যাসার্ধ। তাহলে আমাদের একটা যুক্তি গেল, তার মানে আমরা একটা বাহু সমান লিখতে পারলাম, যে ও এর সমান হচ্ছে ও বি। ক্লিয়ার? জি। এবার আমরা ধরো এই ত্রিভুজের, মানে আমাদের প্রথম ত্রিভুজের এ এম বাহুটাকে নিলাম। এখন বলো, এ এম বাহু যদি আমরা নেই, তাহলে এ এমটা কার সমান হইতে পারে? তোমার কিন্তু এ অলরেডি এম। এই দুইটা কিন্তু গেছে গা, এই দুইটা নিয়ে আর ঝামেলা নাই। যে দুইটাতে আমি আরো চিহ্ন দিতেছি, এই দুইটা নাই। তাহলে তুমি এ এম সমান কি ও এম লিখবা, না এ এম সমান এম বি লিখবা? কোনটা লিখা উচিত? এমবি মানে বিএম। মানে এমবি বা বিএম? আমি বিএম লিখলাম। এখন কথা হলো, লিখলে তো আর হবে না, যুক্তিও দেখাইতে হবে। এখন দেখো, এ এম আর বিএম আমরা সমান লিখতে পারি। এই যে এ এম এবং বিএম সমান কেন? কারণ এম হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, এই যে এম বিন্দুটা, এটা হচ্ছে এ বি এর মধ্য। ধরো এ বি হচ্ছে 10, কত? এ বি হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে তোমাকে যদি আমি প্রশ্ন করি এ এম কত, তুমি 5 সেন্টিমিটার বলবা না?